পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবাইদুর রহমান। রোববার বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রতিষ্ঠানটির এমডি ওমর ফারুক খানও। তবে পরিচালনা পর্ষদের সভা বাতিল হওয়ায় গৃহীত হয়নি তার আবেদন। এর আগে ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিরোধ তৈরি হয় জুবাইদুরের। এর মধ্যে অনলাইন সভায় যুক্ত থাকার শর্তে 1.5 মাসের ছুটিতে বিদেশ যান চেয়ারম্যান। একই সময়ে ব্যাংকটির এমডি ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়। আদালতের রায়ের 4 বছর পেরিয়ে গেলেও হোটেল ইন্টারকন্টিনেন্টালের বকেয়া ভ্যাট ও সম্পূরক শুল্কের পুরো অর্থ আদায় করতে পারেনি এনবিআর। ফলে এখনও পাওনা 11 কোটি টাকা। এমন অবস্থায় কিস্তির সুবিধা বাতিল ও ব্যাংক হিসাব জব্দের নোটিশ দিয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ। যদিও হোটেল কর্তৃপক্ষ বলছে ব্যবসা মন্দা হওয়ায় বকেয়া পরিশোধ হয়নি সঠিক সময়ে। মইনুল হাসানের রিপোর্ট। আধুনিক স্থাপত্যশৈলী, অভ্যন্তরীণ সাজসজ্জা, বৈচিত্র্যময় খাবার সহ নানা কারণে জনপ্রিয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল। দীর্ঘ সংস্কারের পর আবারও ব্যবসা পরিচালনা শুরু হয় 2018 সালের শেষের দিকে, যার অন্যতম দায়িত্বে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড বিএসএল। 2005 থেকে 2009 সাল পর্যন্ত রেস্তোরাঁ সেবার ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ প্রায় 19 কোটি টাকা ফাঁকি দেয় হোটেলটি, যা উঠে আসে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ এর অনুসন্ধানে। দীর্ঘ 1 যুগ আদালতে মামলা চলার পর 2022 সালে রায় যায় এনবিআরের পক্ষে। 15 কার্যদিবসের মধ্যে ওই টাকা পরিশোধের নোটিশ দেয়া হলেও 4 বছর পেরিয়ে গেলেও তা আদায় করতে পারেনি এনবিআর। গত মাসে বকেয়া আদায়ে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করলে 3 কোটি টাকা পরিশোধ করে হোটেলটি। পরে 3 কিস্তিতে এই অর্থ পরিশোধের সুযোগ দেয়া হলেও তা নিয়ে গড়িমসি করে বিএসএল। বকেয়া পরিশোধ করার ব্যাপারে তাদের সচেতনতার অভাব আছে। তারা মেথোডোলজি বুঝতে পারে না। অনেক সময় তাদেরকে মিসগাইড করা হয়। আর এই বকেয়া যে মওকুফ করা যায় না, কোনো কর্তৃপক্ষের মওকুফ করার অথরিটি নাই, সেটা তারা জানে না এবং তারা অ্যাওয়ার না। তারা সমস্ত এক্সপেন্স করতেছে, কিন্তু এই বকেয়াটার দিকে তাদের কোনো নজর নেই। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ের চাপে বাধ্য হয়ে আবারও হোটেলটির ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নিয়েছে এলটিইউ। একই সাথে কিস্তি সুবিধা বাতিলের কথা বলা হয় এনবিআরের পক্ষ থেকে। আইনে আরও অনেক পদক্ষেপ বলা আছে। বকেয়া আদায় করার জন্য আইনে খুব কঠিন কঠিন পদক্ষেপ বলা আছে। যেমন বলা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া যাবে, বলা আছে যার স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি জব্দ করে ক্রয় করে বিক্রি করে দেওয়া যাবে, বলা আছে তার পানি গ্যাস বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা যাবে, তার বেআইন অর্থাৎ ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা লক করে দেওয়া যাবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হোটেল ইন্টারকন্টিনেন্টাল পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোনো কর্মকর্তা। তবে লিখিত জবাবে প্রতিষ্ঠানটি জানায় দীর্ঘদিন বন্ধ থাকায় তারল্য সংকটে তারা, তাই দেরি হচ্ছে বকেয়া পরিশোধে। মইনুল হাসান, 71, ঢাকা। তেল গ্যাস অনুসন্ধানে সমুদ্রের 26 ব্লকে দরপত্র আহ্বান করা হয়েছে। ফলে প্রায় 1 দশক পর বাংলাদেশ অফশোর মডেল পিএসসি এবং অফশোর বিডিং রাউন্ড ঘোষণা করা হলো। সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় 15টি গভীর ও 11টি অগভীর ব্লকে এই দরপত্র আহ্বান করা হয়েছে। আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে নতুন পিএসসিতে বেশ কিছু পরিবর্তন আনার কথাও বলা হয়েছে। অর্থাৎ গ্যাসের দাম ঠিক হবে আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুডের সঙ্গে মিল রেখে। জ্বালানি মন্ত্রী জানান ইতোমধ্যে অনেক বিদেশি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। জানান দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালানো হবে। আগামী 30 নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা 180 দিন শেষ হওয়ার আগেই কিন্তু বিডিংয়ে গেছি এবং আশা করি এই বিডিংয়ের পরে আমরা দেশের আইন কানুন মেনে এবং দেশের স্বার্থ রক্ষা করে আমরা এই বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো এবং ভবিষ্যতে যদি আমাদের এখান থেকে গ্যাস বা তেল যেটাই উত্তোলন করা যায় সেটা দেশের উন্নয়নের জন্য একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। বছর ব্যবধানে আশঙ্কাজনক হারে কমছে চামড়া খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা। চলতি কোরবানির মৌসুমে যা মাত্র 228 কোটি টাকা, কিন্তু তাতেও অনীহা রয়েছে ব্যাংকগুলোর। এতে সংকটে পড়ছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস।
সারা বছরের প্রায় অর্ধেক কাঁচা চামড়া সংগ্রহ করা হয় শুধু কোরবানির ঈদে, যা কেনা, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করতে দরকার হয় বাড়তি মূলধনের। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় এসব পুঁজির বড় অংশ ঋণ হিসাবে যোগান দিয়ে থাকে ব্যাংকগুলো, কিন্তু এবার সেই ঋণের লক্ষ্যমাত্রা কমানো হয়েছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে চলতি বছর চামড়া খাতের ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 228 কোটি 50 লাখ টাকা, অথচ গত বছরেও তা ছিল 644 কোটি 50 লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা কমানো হয়েছে 65%-এরও বেশি, যার বড় কারণ বিতরণ না হওয়া। প্রতিবেদন অনুযায়ী গত বছর ব্যাংকগুলো ঋণ বিতরণ করে মাত্র 65 কোটি টাকা। আমরা যে ঋণ দেই, এটা মূল উদ্দেশ্য হলো কাঁচা চামড়া সংগ্রহ করা, কিন্তু কাঁচা চামড়া যারা সংগ্রহ করার ব্যবসায়িক দিন দিন কমে যাচ্ছে, এটা আপনার সাথে আমি একমত। এবং যারা সংগ্রহ করতো তাদের ইন্ডাস্ট্রি অনেকটা বসে গেছে। ব্যাংকগুলোর দাবি, চামড়া শিল্পে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় নতুন ঋণ বিতরণে ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে এই খাতে খেলাপি ঋণ 1,892 কোটি টাকা, আর মোট ঋণের স্থিতি 15,028 কোটি টাকার উপরে। তাছাড়া রপ্তানি আয়ও নেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি, ফলে সময় মতো ফেরত দেওয়ার সম্ভাবনাও থাকে কম। আগে বকেয়া রয়ে গেছে ব্যাপক, মানে পূর্বের বকেয়া পরিশোধ করে নতুন নিতে গিয়ে তাদেরকে কমে যাচ্ছে। তবে খাত সংশ্লিষ্টদের অভিযোগ, ব্যাংকগুলো ঢালাওভাবে খেলাপির অজুহাত তুলে ঋণ বিতরণ এড়িয়ে যাচ্ছে। এছাড়া সময়মতো অর্থায়ন না পাওয়ায় প্রতি বছর বিপুল পরিমাণ কাঁচা চামড়া নষ্ট হচ্ছে। ব্যাংক টু ব্যাংক রিশিডিউলিং দেখা গেল আগের বছর 10 ছিল, এখন এটাকে নতুন করে 2 করে আগেরটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে। ওই হিসেবেই টাকাটা বাড়ানো হচ্ছে। সুদের হার নর্মালি আছে, কিন্তু আমরা কিন্তু ওইভাবে ফাইন্যান্সিং পাচ্ছি না, খুব কম। আমাদের যে সেলার আছে, ম্যানুফ্যাকচারার, তারা যেমন প্রাইস বাড়াইছে, আবার সাথে সাথে আমাদের ডিউটি বেড়ে গেছে। ডিউটি এখন 35%, এবং সেটা কিন্তু আপনার ডলার রেটের সাথে নির্ভর করে। সুতরাং ডলার রেটও কিন্তু আমার বেড়ে গেছে। সুতরাং আমার কস্টিং এখন 50 টাকার কেমিক্যাল 150 টাকায়। অবশ্য ঋণ বিতরণ বাড়াতে কিছুটা শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। 5 মে জারি করার প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনঃতফসিল করা ঋণ থাকা সত্ত্বেও এ খাতের ব্যবসায়ীরা পাবেন মূলধনী ঋণ। 30 জুন পর্যন্ত শিথিল করা হয়েছে কিস্তি পরিশোধের বাধ্যবাধকতাও। দাম যদি নিশ্চিত করতে হয় তাহলে অয়ে দুইটা, এক নম্বর হলো LWG সার্টিফিকেশন অর্জন করা, এবং কাঁচা চামড়ার মান সংরক্ষণে যত রকমের পদক্ষেপ আছে সেটা নেওয়া। স্পেশালি গ্র্যাজুয়ালি আমাদের যে কাজটা করতে হবে, আধুনিক স্লটার হাউস তৈরির দিকে যাইতে হবে। সময় মতো অর্থায়ন নিশ্চিত না হলে এই খাত আরও সংকটে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। অর্থবছরের 10 মাসে $4.25 বিলিয়ন বিদেশি ঋণ পেয়েছে বাংলাদেশ। এ সময় পরিশোধ করেছে $3.8 বিলিয়ন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD এ তথ্য জানিয়েছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় অর্থ ছাড় কিছুটা কমেছে। গেল বছরের $516 কোটি বিপরীতে এবছর অর্থ ছাড় হয় $423 কোটি। এছাড়া কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতিও। গেল বছরের $425 কোটি বিপরীতে এবছর প্রতিশ্রুতি পাওয়া গেছে $280 কোটি। এদিকে অর্থ ছাড় ও প্রতিশ্রুতি কমলেও বেড়েছে ঋণ পরিশোধের চাপ। গেল 10 মাসে পরিশোধ করতে হয়েছে $380 কোটি, যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 8.5%। যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলের বিরতিহীন হামলায় বিপর্যস্ত দেশটির অর্থনীতি, যেখানে অর্থনৈতিক স্থবিরতায় ভয়াবহ ক্ষতির মুখে সেবা ও পর্যটন খাত। পাশাপাশি মধ্যপ্রাচ্য সংঘাতে ব্যাপক হারে কমেছে প্রবাসী আয়। গবেষণা বলছে, যুদ্ধ না থামলে চলতি বছর দেশটিতে কোনো অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। এতে ধনী গরিব বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ লেবানন। ক্ষমতার পালাবদল, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে স্থবির হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এতে অভ্যন্তরীণ সংকট তৈরি হওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটন ও সেবা খাতে। সম্প্রতি ইরান যুদ্ধের আঁচড় লেগেছে দেশটিতে। তার উপর ইসরায়েলের বিরতিহীন হামলায় ধ্বংসের মুখে অর্থনীতি। গবেষণা বলছে, যুদ্ধ না থামলে চলতি বছর লেবাননে কোনো অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না।
তথ্য বলছে সাম্প্রতিক যুদ্ধে দক্ষিণ লেবাননে ধ্বংস হয়েছে 40,000-এর বেশি ঘরবাড়ি। এতে বাস্তুচ্যুত হয়েছেন 12 লাখের বেশি মানুষ। ক্ষতির পরিমাণ প্রায় $3 বিলিয়ন, যা মোট জিডিপির 7%। যুদ্ধ চলমান থাকায় ক্ষয়ক্ষতি প্রতিনিয়তই বাড়ছে। এদিকে হরমুজ প্রণালী অবরোধের পর উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ প্রায় বন্ধ। এতে তীব্র জ্বালানি সংকটে বাড়ছে নিত্যপণ্যের দাম। ফলে চলতি বছরের এপ্রিলে দেশটিতে মূল্যস্ফীতি পৌঁছায় 20%, যা গেল 18 মাসের মধ্যে সর্বোচ্চ। বিপরীতে কমেছে আয়ের সুযোগ, চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি আঘাত এসেছে পর্যটন খাতে। দেশটির সেবা খাতের মতো এখানের আয়েও ভয়াবহ রকমের ভাটা পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য সংঘাতে দেশটিতে উপসাগরীয় অঞ্চল থেকে পাঠানো প্রবাসী আয়ের পরিমাণও ব্যাপক হারে কমেছে। বিশ্লেষকদের মতে অর্থনৈতিক এই সংকটে কম মজুরিতে কাজ করতে ইচ্ছুক বাস্তুচ্যুতের সংখ্যা আরও বাড়বে। ফলে দেশটিতে ধনী গরিব বৈষম্য আরও প্রকট হবে। 2019 সালে লেবাননের সরকার বিরোধী আন্দোলনের পর 2023 সালে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিরোধী অভিযান চালায় ইসরায়েল। এর পরের বছর আক্রমণের তীব্রতা বাড়ায় তেল আবিব। একই বছরের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির ফলে কিছুটা ঘুরে দাঁড়ায় দেশটি। তবে চলতি বছরের মার্চে ফের হামলা শুরু হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আবারও নষ্ট হতে শুরু করে। নুসরাত মুমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।